শুভ সকাল সবাইকে। আজ সকালের বাংলাদেশ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা ও প্রত্যাশার আজকের দিনটি সবার সুন্দর কাটুক। সুপ্রিয় দর্শক, শুরুতে ঘুরে আসতে চাই ইতিহাসের পাতা থেকে। চলুন দেখে আসি আজকের এই দিনে কি কি ঘটেছিল। আজ বৃহস্পতিবার 25 মার্চ 2021, 11 চৈত্র 1427। 1971 সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকা সহ সারা দেশে বাঙালিদের উপর আক্রমণ শুরু করে নির্বিচারে গণহত্যা শুরু করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। 1971 সালের এই দিনে শিক্ষাবিদ ও দার্শনিক গোবিন্দচন্দ্র দেব পাক হানাদার বাহিনীর হাতে নিহত হন। 1972 সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জামাইকা। 1570 সালের একই দিনে পোপ পঞ্চম পায়াম কর্তৃক ব্রিটেনের রানী প্রথম এলিজাবেথ ধর্মচ্যুত হন। 1586 সালের এই দিনে সম্রাট আকবরের সভাকবি বীরবল নিহত হন। 1807 সালে ব্রিটিশ পার্লামেন্ট দাসপ্রথা বিলোপ করে এই দিনে। 1843 সালের এই দিনে টেমস নদীর বিখ্যাত সুড়ঙ্গ খোলা হয়। 1969 সালের এই দিনে পাকিস্তানের এক নায়ক আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন এবং ইয়াহিয়ার নেতৃত্বে নতুন সামরিক শাসন জারি করেন। 1857 সালের এই দিনে মহাকবি কায়কোবাদ জন্মগ্রহণ করেন। 1914 সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি কবি ও সাহিত্যিক ফ্রেডেরিক মিস্ত্রাল মৃত্যুবরণ করেন। সময় পরিবর্তনের সাথে সাথে জনপ্রিয় হয়ে উঠছে ইয়োগা বা যোগাসন। মন ও শরীর সুস্থ রাখার জন্য ইয়োগার বিকল্প নেই, আর তাই আপনাদের জন্য আমাদের এবারের আয়োজন ইয়োগা। আসসালামু আলাইকুম প্রিয় শরীর, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের ইয়োগা প্রোগ্রামে আমি আহমেদ শরীফ আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন রুলি, আছেন ইঞ্জিনিয়ার বিজয়। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবনের অভিযাত্রায় আজকের এই ইয়োগা পর্বে আপনারা অংশগ্রহণ করেছেন, এই জন্য আপনাদের আবারও ধন্যবাদ জানাই। কারণ যে মানুষ শরীর সম্পর্কে সচেতন, মন সম্পর্কে সচেতন এবং এই শরীর মনটাকে যারা সুস্থ রাখতে প্রয়াসী, তারাই আসলে পৃথিবীতে অনেক বড় কিছু দিয়ে যেতে পারেন। তো শরীর স্বাস্থ্যের অভিযাত্রায় আপনি অংশগ্রহণ করেছেন, আপনাকে আমরা অভিনন্দন জানাই। চলুন তাহলে আজকের আমরা ইয়োগা পর্বে আসন এবং অন্যান্য বিষয়ের উপর একটু কনসেন্ট্রেট করি। আজকে আমরা যে আসনের অনুশীলন করব সেটা খুবই উপকারী একটা আসন, বিশেষ করে যাদের কোমর ব্যথা আছে, যাদের স্লিপগুলো, মেরুদণ্ডের ডিপসগুলো সরে গিয়েছে, তাদের জন্য খুবই উপকারী একটা আসন। এবং আজকে যে আসনটা আমরা অনুশীলন করব সেই আসনের নাম হচ্ছে শলভাসন। শলভাসন, শল্ভ। শল্ভ মানে হচ্ছে, সংস্কৃত শল্ভ মানে হচ্ছে পতঙ্গ, পঙ্গপাল। যে আসন করলে দেহের আকৃতি পঙ্গপালের নিয়ে ধারণ করে, যে আসন অনুশীলন করলে দেহের আকৃতি ফড়িঙ্গের নিয়ে ধারণ করে, সেটাকে বলা হয় শলভাসন, উপকারী আসন। আসলে প্রাণী জগতের এই যে বিচিত্রতা, বৈচিত্র্যতা, বিচিত্র প্রকাশ ভঙ্গি, এটাকে যখন আমরা মানুষরা অনুসরণ করতে পারি শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার ক্ষেত্রে, তাহলে আমরাও উপকার পাই। তো এই ধরনের একটাই আসন হচ্ছে শলভাসন। তো এখন আমরা দেখব এই শলভাসন কিভাবে করতে হয়। তো আমরা চলুন শুরু করে দিই শলভাসন। তো শলভাসন করার আগে আমরা ধীরে ধীরে আমাদেরকে শুয়ে পড়তে হবে। এবার আমরা একটু শুয়ে পড়ার প্রস্তুতি গ্রহণ করি। আমরা করছি শলভাসন। আমরা একটু শুয়ে পড়ি। এবার আমরা একটু ধীরে ধীরে শুয়ে পড়ি, উপর হয়ে শুয়ে পড়বো। হ্যাঁ, প্রথমে দু হাত সামনে নিয়ে আসলাম, তারপরে ধীরে ধীরে আমরা শুয়ে পড়বো। হ্যাঁ, দুই হাত দেহের দুপাশে থাকবে, দুই হাত দেহের দুপাশে থাকবে। পা দুটো জড় অবস্থায় থাকবে, পা দুটো জড় অবস্থায় থাকবে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে, পা যেন জড় অবস্থায় থাকে। আর হাতের মুষ্টিটা আমরা একটু পাকিয়ে নেব। এটা নানানভাবে করা যায়, আমরা মুষ্টি পাকিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, মুষ্টি পাকিয়ে নিলেন। থুতনিটা ভূমিতে লেগে আছে, খেয়াল করে দেখবেন থুতনিটা ভূমিতে লেগে আছে। বডি রিল্যাক্স থাকবে, এই অবস্থায় বডিটা খুব রিল্যাক্স অবস্থায় থাকবে।
এই রিল্যাক্স অবস্থা থেকেই আমরা আস্তে আস্তে আসনটাকে অনুশীলন করব। কীরকম করে করতে হবে? এক পা করে আমরা প্রথমে অনুশীলন করব। এক পা তুলে যখন এটাকে অনুশীলন করা হয় তখন সেটাকে বলা হয় অর্ধ শলভাসন। আর যখন 2 পা একসঙ্গে করা হয় তখন সেটাকে বলা হয় শলভাসন। তো আপনি চাইলে এক পা করে করবেন এবং এরপরে 2 পা একসঙ্গে করবেন, এইরকম করে একটা সেট করেও অনুশীলন করতে পারেন। তাহলে আমরা এক পা করে এটাকে একটু অনুশীলন করে দেখি কীরকম লাগে দেখতে। প্রথমে আমরা ডান পাটাকে ধীরে ধীরে উপরের দিকে তুলি, ডান পা, হ্যাঁ, ডান পাটাকে উপরের দিকে তুলি। প্রিয় দর্শক, এই হাঁটুটা ভাঁজ করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে, হাঁটু যেন ভাঁজ না হয়। এবার ধীরে ধীরে আমরা নামিয়ে ফেলি। এক পা তুললেন, 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড মিনিমাম অবস্থান করবেন, তারপরে নামিয়ে ফেলবেন। এবার বাম পা উপরের দিকে তুলবেন। এবার একটু বাম পা উপরের দিকে তুলেন, অর্থাৎ অন্য পাটাকে আপনি তুলছেন। হাঁটু ভাঁজ করা যাচ্ছে না, পাটা উপরের দিকে উঠছে, দেহের দিকে যেন বেশি না আসে, এটাও আমাদেরকে খেয়াল করতে হবে। এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে যাই, অবস্থান করব। আগেই বলেছি আমরা 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড মিনিমাম। এই গেল অর্ধ শলভাসন, অর্থাৎ এক পা করে অনুশীলন করা। এবার এটাকে আমরা 2 পা দিয়ে একসঙ্গে করব এবং যতক্ষণ অবস্থান করা যায় ততক্ষণ আমরা কমফোর্টেবলি অবস্থান করব। কেউ হয়তো 5 সেকেন্ড পারবেন, 5 সেকেন্ড থাকবেন, এটাকে আস্তে আস্তে বাড়াবেন। এখন 5 সেকেন্ড পেরেছেন, পরের দিন আপনি 6 সেকেন্ড 7 সেকেন্ড করার চেষ্টা করুন, এরকম করে আস্তে আস্তে এটাকে বাড়িয়ে নেবেন। এবার তাহলে আমরা একটু 2 পা একসঙ্গে উপরের দিকে তুলি, 2 পা একসঙ্গে উপরের দিকে তুলি। এই প্রিয় দর্শক, এবার আস্তে আস্তে নামিয়ে ফেলেন। হ্যাঁ, এই হলো আপনি এক সেট করতে পারেন। এক পা করে করলেন, তারপরে 2 পা একসঙ্গে করলেন, 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড অবস্থান করলেন, এই হচ্ছে এক সেট। এইরকম করে এক সেট করে আপনি করতে পারেন। আর যদি মনে করেন যে না 2 পা তুলতে পারছেন না, তাহলে 1 পা করে করবেন। তারপর আস্তে আস্তে একটু আমরা আগের পজিশনে উঠে বসি, আমরা ধীরে ধীরে উঠে বসি, ধীরে ধীরে আমরা উঠে বসি। হ্যাঁ, বজ্রাসনে বসি, আমরা বজ্রাসনে বসে সামনের দিকে মুখ করে একটু বজ্রাসনে বসি। প্রিয় দর্শক, আমরা দেখলাম যে আসন, সেই আসনের নাম হচ্ছে শলভাসন। তো এই যে শলভাসন কি উপকার করে? এই কালে আমাদের শরীরের যে মেরুদণ্ড আছে, স্পাইন আছে, এই স্পাইনটাকে সুস্থ রাখার দায়িত্ব কিন্তু আমাদের। এই স্পাইনটাকে সুস্থ রাখতে গেলেই আমাদেরকে এই আসনের সহযোগিতা নিতে হবে। আজকে দেখেন এই বাংলাদেশ থেকে নানান জায়গায়, ভারত, তারপরে আপনি দেখবেন যে থাইল্যান্ড, সিঙ্গাপুর, এই জায়গাগুলোতে আমাদের দেশে মানুষরা চিকিৎসা করতে যাচ্ছে কিসের? যে মেরুদণ্ডের ডিস্কটা সরে গেছে। আমরা জানি যে আমাদের মেরুদণ্ড অনেকগুলো ছোট ছোট ডিস্কের সমাহার। তো এই ডিস্কগুলো সরে যায় যখন, তখন প্রচন্ড পেইন হয়। এটা যাদের হয়েছে তারা এই কষ্টটাকে উপলব্ধি করতে পারেন। তো এই কষ্টটাকে দূর করার জন্য সেইখানকার ডাক্তাররা যে পরামর্শ দেন, অধিকাংশ ক্ষেত্রে যে ওষুধ তেমন একটা আসলে এই ধরনের অসুখের ক্ষেত্রে কাজ করে না। তো এক্ষেত্রে আমাদেরকে প্রাকৃতিক পন্থায় আমরা যত অনুশীলন করব তত সুস্থ থাকতে পারবো। তো যোগার এই যে আজকে আমরা যে আসনটা দেখলাম, শলভাসন, এটা হচ্ছে এই কোমর ব্যথার জন্য ডিস্ক সরে যাওয়ার একটা মহা ঔষধ। ওইখানকার ডাক্তাররা, সিঙ্গাপুর, থাইল্যান্ড ডাক্তাররা, তারা কি পরামর্শ দিয়ে থাকেন? যে আপনি ফিজিওথেরাপি করেন। ফিজিওথেরাপি কি? আপনি চেম্বারে যাবেন, ওইখানে গিয়ে যিনি আছেন তিনি আপনাকে কিছু এক্সারসাইজ করাবেন। তো এই যে এক্সারসাইজ যেগুলো, এগুলো হচ্ছে যোগার কিছু পশ্চার, কিছু আসন। আজকে আমরা যেটা দেখলাম, এটা এই ধরনের কিছু পশ্চার ওনারা শিখিয়ে দেন। সুতরাং যোগা যখন আমরা শিখি তখন ফিজিওথেরাপির প্রয়োজনটাও দেখবেন যে অনেকটাই আপনার কমে আসছে। তো এই কোমর ব্যথার জন্য এই আসনটা খুবই উপকারী। লাম্বার স্পন্ডিলাইটিস যাদের আছে তারা এটাকে করে উপকৃত হবেন। ডিস্ক, স্লিপ ডিস্ক, ডিস্কটা সরে যাচ্ছে, এই ধরনের ডিস্ক যখন যাদের এই সমস্যা হয়, ডিস্ক সরে যায়, তারা এই আসনটাকে অনুশীলন করবেন, অনেক ভালো থাকবেন। অনেকের সায়াটিকার পেইন হয়, এখান থেকে যে নার্ভটা পা পর্যন্ত চলে গেছে, সায়াটিকা নার্ভের যে প্রচন্ড পেইন, এটার যে অসুখজনিত যে পেইন, এটা যার হয়েছে তিনি উপলব্ধি করেন। তো এই পেইনটাকে দূর করার ক্ষেত্রে এই আসন আমাদেরকে সহযোগিতা করে। এটা পিঠের যে মাংসপেশি আছে সেগুলোকে ধরে রাখে। আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারবেন, কারণ অনেক সময় আমাদেরকে দাঁড়িয়ে কাজ করার
সময় আসে, হ্যাঁ, প্রয়োজন হয় যে আমাকে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে, এই দাঁড়িয়ে থাকার যে শক্তি, আপনি যখন এই আসনটা অনুশীলন করবেন সেই শক্তিটা অর্জিত হবে। আবার আপনি দেখবেন অনেকে আবার হাঁটতে কষ্ট হয়, এই হাঁটার কষ্টটাকে আপনি দূর করতে পারেন যদি এই আসন অনুশীলন করেন। কারণ এই আসন যখন আমরা করি, হ্যাঁ, এই আসন করার সময় আমরা দেখেছি যে আমাদের পাটা যখন উপরের দিকে উঠে তখন কিন্তু হাঁটুতে চাপ লাগে, এই জায়গাতে ব্লাড সার্কুলেশন বাড়ে এবং এটার মাংসপেশিগুলো সুদৃঢ় হয়, টেন্ডন থেকে শুরু করে আরও যত জয়েন্ট আছে সেই জয়েন্টগুলো খুব চমৎকারভাবে কাজ করা শুরু করে, আপনি হাঁটতে পারবেন, চলতে পারবেন, এটা আপনার জন্য সহজ হবে। তাছাড়া যে পেটের যে পেশি আছে, পিঠের যে পেশি আছে, এই যে রিব আছে আমাদের, এই রিব বা পাঁজর, এই পাঁজরের হাড়গুলোকেও সুস্থ রাখতে, এখানকার যে মাংসপেশি আছে সেগুলোকে মজবুত করতে, সুদৃঢ় করতে এই আসনটা আমাদেরকে সহযোগিতা করে। সর্বোপরি আমাদের স্পাইনটা যদি ভালো থাকে তাহলে দাঁড়িয়ে বসার কাজ আমাদের জন্য সহজ হবে। তো এই দাঁড়িয়ে বসে কাজ করার যে শক্তি, সেই শক্তিটা কিন্তু এই আসনের মধ্য থেকে আমরা পেতে পারি। আবার অনেকে আবার কি আছে, কনস্টিপেশন আছে, এই কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য যাদের আছে তারা এটাকে অনুশীলন করবেন। কোষ্ঠকাঠিন্য থেকেও দেখবেন যে আপনি ধীরে ধীরে নিরাময় লাভ করতে পারছেন। আবার মহিলাদের ক্ষেত্রে অনেক সময় মেনস্ট্রুয়াল সাইকেল চলাকালে, মাসিকের সময় যাদের পেটে ব্যথা হয় তাদের জন্য এই আসনটা খুবই উপকারী। তো মহিলারা এই আসনটাকে অনুশীলন করতে পারেন, অনেক উপকার পাবেন। ইংরেজিতে এই আসনটাকে বলা হয় লোকাস্ট পশ্চার। লোকাস্ট যে আসন এই পঙ্গপালের ন্যায়, দেখতে পঙ্গপালের ন্যায়, সেটাই হচ্ছে এই আমাদের শলভাসন। তো অর্ধ করেও আপনি করতে পারেন, আবার এটাকে চাইলে দু পা একসঙ্গে করেও করতে পারেন। যে প্রক্রিয়া আপনি করেন খুবই উপকার পাবেন শলভাসন। এবার আমরা প্রিয় দর্শক, আমরা প্রাণায়ামের দিকে চলে যাব। আমরা প্রাণায়াম, প্রাণ যোগ আয়াম, অর্থাৎ আয়াম মানে হচ্ছে বিস্তার, ডিসপারশন, কন্ট্রোল। যে জিনিস কন্ট্রোল করলে আপনার শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে, প্রাণবন্ত থাকবেন, সেটাই হচ্ছে প্রাণায়াম। যেটা করলে আপনার আয়ু বাড়ার সম্ভাবনা বেড়ে যায়, আপনি পৃথিবীতে দীর্ঘদিন অবস্থান করতে পারবেন, অসুখ বিসুখ আপনার কম হবে। আর এখন তো এই যে করোনা কাল চলছে, এই সংকটকালে এই ফুসফুসটাকে আমাদের ভালো রাখা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সেটা মৃদু সংক্রমণ হোক অথবা একটু বেশি সংক্রমণ হোক, এটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের। এই আল্লাহ তাআলা, ভগবান ঈশ্বর, তাকে যে সর্বশক্তিমানকে আমরা যে নামেই ডাকি না কেন, তিনি আমাদেরকে যে জিনিসটা দিয়েছেন এটার যত্নায়ন যদি আমরা করতে পারি তাহলে অনেক অসুখ বিসুখ থেকে আমরা প্রাকৃতিক পন্থায়, ন্যাচারাল প্রসেসেই আমরা নিরাময় লাভ করতে পারি। তো এই নিরাময় লাভ করার জন্য হচ্ছে প্রাণায়াম। এখন আমরা একটা প্রাণায়াম অনুশীলন করব, যে প্রাণায়ামটা খুব সহজ। কিরকম সহজ? আপনি জাস্ট কি করবেন, শুয়ে পড়বেন, শুয়ে পাটাকে একটু উপরের দিকে তুলবেন, হয়ে গেল। এবং দম নেবেন, দম ছাড়বেন। বিশেষ প্রক্রিয়াটা আমরা বলছি কিভাবে করবেন। তাহলে আমরা এই পদোত্তোলন প্রাণায়াম, পদ উত্তোলন, এটাই হচ্ছে পদোত্তোলন প্রাণায়াম, পাটাকে উপরের দিকে তুলে প্রাণায়াম চর্চা করা। চলো তাহলে আমরা একটু দেখে নিই প্রাণায়ামটা কিরকম করে করতে হয়। আমরা একটু প্রস্তুতি গ্রহণ করি। আমরা প্রথমে দণ্ডাসনে গেলাম, মেরুদণ্ড স্ট্রেট থাকবে, তারপর মেরুদণ্ড স্ট্রেট, তারপর ধীরে ধীরে কোণের উপর ভর দিয়ে আমরা শুয়ে পড়ব। আমরা একটু ধীরে ধীরে শুয়ে পড়ি। হ্যাঁ, বডি রিল্যাক্স থাকবে, পা দুটো একসঙ্গে জড় অবস্থায় থাকবে, হাতের তালু নিচের দিকে থাকবে, রিল্যাক্স অবস্থায় আপনি থাকছেন আরাম করে। প্রাণায়াম ধীরে সুস্থে করতে হয়, প্রাণায়াম তাড়াহুড়ার কোনো বিষয় নেই। এখানে যত ধীর লয়ে কনসেন্ট্রেশনের সঙ্গে আপনি প্রাণায়াম চর্চা করবেন, মনোযোগের সঙ্গে আপনি প্রাণায়াম চর্চা করবেন, তত প্রাণায়ামের উপকার আপনি বেশি পাবেন। আপনার প্রাণটাকে, অর্থাৎ আপনার মনটাকে এই দিকে সংযুক্ত রাখতে হবে যখন প্রাণায়াম করবেন। তো আমরা প্রাণায়ামটা একটু দেখে নিই। পদোত্তোলন প্রাণায়াম, লেগ লিফটিং প্রাণায়াম। আমরা প্রথমে দুই হাতটাকে আমাদের মাথার পাশে আমরা নিয়ে আসবো, দম নিতে নিতে। আমরা ধীরে ধীরে দম নিতে নিতে দুই হাতটাকে মাথার পাশে নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসি। এবার আস্তে আস্তে আপনার দমটাকে ছেড়ে দেন। এটা একটা অংশ পর্যন্ত আমরা করলাম। এবার আমরা ফাইনাল অংশটুকু করব। তাহলে প্রথমে আমরা শুয়ে পড়ছি, শুয়ে পড়ে আমাদের হাতটাকে আমরা পেছন দিকে নিয়ে আসছি, দম নিতে নিতে, অর্থাৎ মাথার দিকে নিয়ে আসছি। তারপর ধীরে ধীরে দমটাকে ছেড়ে দিচ্ছি। এবার আমরা প্রস্তুত হলাম আমাদের পদোত্তোলন প্রাণায়াম করার জন্য। এবার আমরা কি করব, আমাদের ডান পাটাকে দম নিতে নিতে ধীরে ধীরে উপরের দিকে তুলব।
দম নিচ্ছি ধীরে ধীরে, পাটা উপরের দিকে উঠছে। তাহলে আমরা একটু ডান পাটাকে একটু উপরের দিকে তুলি, ধীরে ধীরে দম নিচ্ছি, দম নিচ্ছি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা তুলে ফেলবো ধীরে ধীরে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার আস্তে আস্তে আমরা পাটাকে নিচের দিকে নিয়ে যাব, দম ছাড়তে ছাড়তে ধীরে ধীরে আমাদের এটা করতে হবে। হ্যাঁ, ধীরে ধীরে আস্তে আস্তে নেমে যায়, নেমে যায়, হ্যাঁ নামতে থাকে, হ্যাঁ গুড। এটা আমরা ডান পা দিয়ে করলাম, এবার করবো আমরা বাম পা দিয়ে। এবার বাম পাটাকে আমরা ধীরে ধীরে দম নিতে নিতে উপরের দিকে তুলে, হ্যাঁ দম তো গুড। খেয়াল করবেন এই হাঁটু যেন ভাঁজ না হয়, এটা আমাদেরকে খেয়াল করতে হবে, হাঁটু যেন ভাঁজ না হয়। রিল্যাক্স মোডে পাটাকে আমরা তুলি। এবার ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে আবার আগের পজিশনে চলে যান। প্রিয় দর্শক, চাইলে আপনারাও এই সাথে সাথে অনুশীলন করতে পারেন। আপনি যত অংশগ্রহণ করবেন, মুভমেন্ট ইজ হেলথ, যত আপনি মুভ করবেন সায়েন্টিফিক্যালি তত আপনার সুস্থতার হারটা বেড়ে যাবে। অর্থাৎ শরীরটাকে আল্লাহ তাআলা শুধুমাত্র ওই বসে থাকার জন্য দেন নাই, এই শরীরটাকে যত আপনি কাজ করাতে পারবেন, স্রষ্টা আমাদেরকে কষ্ট পরিশ্রম নির্ভর করে তৈরি করেছে। তো এই কষ্ট পরিশ্রম নির্ভর যারা করবে, মেহনত যারা করবে, তাদের শরীরটাই সুস্থ থাকবে। অর্থাৎ শরীরটাকে কাজে লাগাতে হবে, এটাকে মুভমেন্টের মধ্যে রাখতে হবে যখনই সম্ভব। তো এই মুভমেন্টের জন্যই মূলত আমরা আসন করি, প্রাণায়াম করি। তো প্রসেসটাকে আমরা এবার দুই পা দিয়ে অনুশীলন করব। এখন আমরা প্রথমে করেছি এক পা করে। যারা দু পা তুলতে পারবে না তারা এই এক পাতে সীমাবদ্ধ থাকবেন, এইভাবে আপনি অনুশীলন করবেন এই প্রাণায়ামটাকে। আর যারা মনে করেন যে না, পাটাকে আপনি তুলতে পারবেন, দু পা একসঙ্গে তুলতে পারবেন, তাহলে দু পা একসঙ্গে তুলে এই পদোত্তোলন প্রাণায়ামটাকে অনুশীলন করা যায়। তো এবার আমরা দু পা তুলে এটাকে অনুশীলন করব। আমরা ধীরে ধীরে দু পা একসঙ্গে উপরের দিকে তুলি, ধীরে ধীরে দম নিচ্ছি, পা উপরের দিকে উঠছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল সর্বোচ্চ। অনেকে 90 ডিগ্রি, হ্যাঁ অনেকে 90 ডিগ্রি হয়তো তুলতে পারবেন না, কিন্তু আরো কম পারবেন, কম পারলে কম করবেন, কিন্তু কখনো শরীরের উপর চাপ দিয়ে এটা করবেন। এবার ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে আমরা আগের পজিশনে চলে যাই, হ্যাঁ আগের পজিশনে আস্তে আস্তে, হ্যাঁ যান, গুড গুড, নামছে নামছে। এটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, অর্থাৎ প্রথমে ডান পা তুললেন, তারপরে বাম পা তুললেন, এরপরে দুই পা একসঙ্গে তুললেন, এটা একটা সেট হিসেবে আপনি ভাবতে পারেন, এইভাবেও করতে পারেন। অথবা দুই পা সরাসরি তুললেন, সেটাও করতে পারেন। তো যাদের জন্য যেটা প্রযোজ্য, ইয়োগা হচ্ছে সবার জন্যই। আপনি এটা পারেন না, আপনার জন্য পরবর্তীতে আরেকটা অপেক্ষা করছে, সেটা করবেন। অর্থাৎ যার ফ্লেক্সিবিলিটি যেরকম আছে সেরকম করেই আপনি ইয়োগা অনুশীলন করবেন, আপনি উপকৃত হবেন। এই ইয়োগা আপনার শরীরের ভাষাটাকে সে বুঝে, সে আপনাকে কষ্ট দিতে চায় না। তো আমরা আস্তে আস্তে একটু আগের পজিশনে চলে আসি। এবার হাত দুটোকে আমরা দেহের দুপাশে নিয়ে আসি, হ্যাঁ হাত দুটোকে দেহের দুপাশে নিয়ে আসি, আস্তে আস্তে, গুড, যান যেতে থাকে। এবার আমরা শোয়া থেকে ওঠার নির্ধারিত নিয়ম অনুসারে আমরা উঠে পড়ি, আমরা একটু নির্ধারিত নিয়ম অনুসারে উঠে পড়ি। উঠে আমরা একটু বজ্রাসনে বসি। প্রিয় দর্শক, আমরা যে প্রাণায়ামটা দেখলাম সেই প্রাণায়ামের নাম হচ্ছে পদোত্তোলন প্রাণায়াম। কি উপকার করে এই প্রাণায়ামটা? আমাদের ফুসফুসের জন্য খুবই উপকারী, ফুসফুসের জন্য খুবই উপকারী, পায়ের পেশিটাকে মজবুত করে। তারপরে এটার অতিরিক্ত লাভ হচ্ছে এটাও পেটের চর্বি কমাতে আমাদেরকে সহযোগিতা করে, ডাইজেস্টিভ সিস্টেমটা স্ট্রং হয়। এবং আপনি দেখবেন এই প্রাণায়াম করার ফলে আপনার প্রাণবন্ততা বেড়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যখন ফ্রেশ অক্সিজেন ভেতরে নিচ্ছেন, এই ফ্রেশ অক্সিজেন আপনাকে অনেক অসুখ বিসুখ থেকে নিরাময় দিতে সহযোগিতা করবে। কারণ অক্সিজেন মানেই হচ্ছে আপনি প্রাণবন্ত, আপনি কর্মক্ষম, আপনি লেগে থাকার শক্তিটা পাবেন, কনফিডেন্স বাড়বে। যত আপনার বডিতে আপনি দেখবেন অক্সিজেনের প্রবাহটা আপনি বেশি করে নিতে পারছেন, তত দেখবেন যে আপনি অনেক প্রাণবন্ত থাকছেন, সুস্থ থাকছেন। এই যে আমরা অফিসে কাজ করি, এই অফিসে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় কেন? কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা বেড়ে যায়। তো এই কার্বন ডাইঅক্সাইডের মাত্রা, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বডি থেকে যত বের করে দিতে পারবেন তত আপনি প্রাণবন্ত। তো যখনই আমরা অফিসে কাজ করি, বাসায় কাজ করি, অথবা অন্য কোনো জায়গায় আছে যেখানে কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা বেশি আছে, ভালো করে দম চর্চা করবেন ফ্রেশ, হ্যাঁ বাতাসের মধ্যে গিয়ে দেখবেন যে আপনি আগের প্রাণবন্তটা, অর্থাৎ আপনি যে প্রাণবন্ততা প্রথমে শুরু করে দেন সেই প্রাণবন্ত আপনার দিকেই ফিরে আসছে। তো পদোত্তোলন প্রাণায়াম আমাদেরকে
এইরকম প্রাণবন্ত হতে সহযোগিতা করে। প্রাণায়াম, যে প্রাণায়ামই আপনি করেন, ফুসফুসে আপনার প্রচুর অক্সিজেন প্রবেশ করবে। তো এটা আমরা অনুশীলন করতে পারি। আবার অনেকের কোমরে ব্যথা হয়, পেইন হয়, ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর, থাইল্যান্ডে যারা এই কোমর ব্যথার জন্য যান, তারা যদি এই ধরনের প্রাণায়াম চর্চা করেন, এটা কিন্তু প্রাণায়াম এবং আসন দুটিরই উপকার হয়ে যায় একসঙ্গে। কারণ আপনি দমও চর্চা করছেন এবং পাটাকে উপরের দিকে তুলছেন, কোমরের এই জায়গাগুলো খুব শক্তিশালী হচ্ছে, ব্যথা দূর হচ্ছে। এই জন্য এটাকে আমরা অনুশীলনে রাখতে পারি। তাহলে প্রিয় দর্শক, আজকে আমরা যে প্রাণায়ামটা দেখলাম, এই প্রাণায়ামটা আমরা অনুশীলন করব কয়ভাবে আমরা করতে পারি। প্রথমে আপনি ডান পা তুললেন, নামালেন, বাম পা তুললেন, নামালেন। এটা এক পা যদি করেন তাহলে আপনার এক পা করে এক রাউন্ড হলো। আবার যদি মনে করেন যে না, আমি এক পা করেও করব, আবার সেই সঙ্গে দু পা একসঙ্গে তুলেও করব, তাহলে কি করতে হবে? তাহলে আপনি প্রথমে যে এক পা করে তুললেন, তারপরে দু পা একসঙ্গে তুললেন। এটাকে একটা সেট হিসেবে কল্পনা করে আপনি করতে পারেন, কমপক্ষে 3 থেকে 5 বার। আপনার সময় অনুসারে আপনি এটাকে অনুশীলন করবেন, অনেক উপকার পাবেন। আর এর আগে আমরা যেটা শলভাসন চর্চা করেছি, সেটার ক্ষেত্রেও একই প্রসেসে আমরা এটাকে কাজে লাগাতে পারি। যে আপনি সেট হিসেবে এটাকে ইউজ করতে পারেন, সেট ছাড়াও এটাকে ইউজ করতে পারেন। দুটোই হচ্ছে আমাদের মেরুদণ্ডের জন্য, ব্যথা বেদনার জন্য খুবই উপকারী আসন। তো প্রিয় দর্শক, আমরা যে দেখলাম যে আসন এবং প্রাণায়াম, তো প্রাণায়ামের সঙ্গে আমাদের মনটাকে সংযুক্ত রাখতে হবে। কনসেন্ট্রেশন সহকারে প্রাণায়াম করবেন, অনেক উপকার পাবেন। আর আসন চর্চা করার ক্ষেত্রে ভিজুয়ালাইজেশন টেকনিক, মনোছবি, এই মনোছবিটাকে আমরা সংযুক্ত করব। অর্থাৎ যখন আমরা শলভাসন করছি বা অন্য যে কোনো আসন করছি, এই আসন অবস্থায় আমাকে কি করতে হবে? এই আসনের উপকারগুলো ভাবতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে, মনের চোখে কল্পনায় দেখতে হবে। এটাকে আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় যে মনোছবি। এই মনের ছবিটা দেখতে হবে, তাহলে উপকার আপনি বহু গুণ পাবেন। তো এই হচ্ছে আমাদের আসনের মনোছবিটাকে দেখতে হবে, অর্থাৎ উপকারটাকে আপনাকে ভাবতে হবে। তো আজকে আমরা ন্যাচারোপ্যাথি টিপস হিসাবে যে জিনিসটাকে অনুসরণ করতে পারি, সেটা যেহেতু আমরা আজকে কোমরের ব্যথা বেদনা নিয়ে আলোচনা করেছি, এই কোমরের ব্যথা বেদনার একটা বড় কারণ হচ্ছে, প্রিয় দর্শক, সেটা হচ্ছে ভারী জিনিস তোলার ক্ষেত্রে আমরা নিয়মটাকে ফলো করি না। এই নিয়ম ফলো না করার কারণে কি হয়, যে আমরা আমাদের এই জায়গার যে স্পাইন আছে, সেই স্পাইনটাকে আমরা দুর্বল করে দিই, অথবা ডিস্কগুলো সরে যায়। ধরেন আপনি একটা বালতি তুলবেন, এই বালতি যদি আপনি এইরকম করে ডাইরেক্ট তুলে ফেলেন, আপনার কোমর ব্যথা আপনাকে ছাড়বে না। এটার কিছু সায়েন্টিফিক প্রসেস আছে, প্রাকৃতিক পন্থায় আপনাকে এটাকে তুলতে হবে। কি করতে হবে? আপনি কখনো এই হাঁটুটাকে সোজা রেখে কোনো জিনিস তুলবেন, প্রিয় দর্শক, হাঁটুটাকে সোজা রেখে কোনো জিনিস তুলবেন না। তুললেই কিন্তু আপনার কোমরে ব্যথা হবে, এবং এই ব্যথা কিন্তু আপনার ছাড়বে না সহজে। তাহলে কি করতে হবে? যখনই কোনো ভারী জিনিস আপনি তুলবেন, এই ভারী জিনিস তোলার ক্ষেত্রে আপনাকে হাঁটুটাকে ভাঁজ করে দু পায়ের উপর সমান ভর দিয়ে এটাকে তুলতে হবে। কিরকম করতে পারেন? এক হচ্ছে যে আপনি পুরোপুরি বসে গেলেন, বসে গিয়ে আপনি জিনিসটাকে ধরেন, তারপরে তুলেন, দু পায়ের উপর সমান ভর দিয়ে তারপরে তুলেন। আর যদি সেই রকম সিচুয়েশন না হয়, তাহলে আপনি অন্তত আপনার হাঁটুটাকে ভাঁজ করে তুলতে হবে, অর্থাৎ হাঁটুটাকে সোজা করে কোনো জিনিস ডাইরেক্ট এরকম করে তোলা যাবে। তাহলে কি করতে হবে? প্রয়োজনে আপনি হাঁটুটাকে একটু ভাঁজ করলেন, হ্যাঁ ঠিক আছে, জিনিসটাকে ধরে ধীরে ধীরে আপনি তুলে ফেলেন। আপনি অধিকাংশ ক্ষেত্রে কোমরের ব্যথা থেকে আপনি দূরে থাকবেন। বিশেষ করে আমাদের মায়েরা, মহিলারা, মেয়েরা এই জিনিসটাকে সাবধানে করতে হবে, কারণ তাদের ঘরের কাজটাকে সামাল দিতে গিয়ে মূলত এই কোমরের ব্যথাটা বেশি হয়। কাপড় কাচা থেকে শুরু করে বালতি তোলা, তারপরে আনুষঙ্গিক এই ভারী জিনিস তোলার ক্ষেত্রে এটা আমাদের মাথায় রাখতে হবে। দেখবেন যে আপনি চমৎকার সুস্থতার পথে অগ্রসর হতে পারছেন। তো প্রিয় দর্শক, আজকে আমরা যে টিপসটা জানলাম, আসন অনুশীলন করলাম, সেটাকে আমাদের জীবনে আমরা বাস্তবায়িত করব। ইনশাল্লাহ আমরা নানান ধরনের অসুখ বিসুখ থেকে মুক্ত থাকতে পারবো। তো পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে চমৎকার কিছু টিপস নিয়ে, আসন নিয়ে। ততক্ষণ সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দর্শক, ইয়োগা অনুশীলন তো হলো, এবার একটা বিরতি নেবার পালা। ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আসমাতুলি। এবার সংবাদপত্র পর্যালোচনা।
তবে সংবাদপত্র পর্যালোচনার আগে আমাদের সঙ্গে জানিয়ে দিতে চাই আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। প্রথমে আমরা যাচ্ছি বাংলাদেশ প্রতিদিনে। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া গড়তে ঐক্যের ডাক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এরপর বাংলাদেশ প্রতিদিনের আরেকটি প্রধান শিরোনাম হচ্ছে এপ্রিলে নতুন বার্তা বিএনপির। এরপর আমরা যাচ্ছি কালের কণ্ঠে। কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে ডিজিটাল মানচিত্রে ৭১-এর গণহত্যা। আরেকটা বাংলাদেশ কালের কণ্ঠের আরেকটা প্রধান শিরোনাম বিশ্বকে বলার মতো ভালো গল্প দিয়ে গেছেন বঙ্গবন্ধু। এরপর আমরা যাচ্ছি প্রথম আলোর অনলাইন ভার্সনে। সেখানে বলছে বইমেলা চলবে নির্ধারিত সময় পর্যন্তই। নিউজ প্রিন্টে আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি করেছে নোয়াব। এবার আমরা চোখ বোলাচ্ছি সমকালে। সমকালের প্রধান শিরোনাম ২৮ জেলা জরিপে মিলল ১৩,৮৫৪ নতুন দর্শন। শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া গড়তে একযোগে কাজ করতে হবে প্রধানমন্ত্রী। এবার যাচ্ছি ডেইলি সানে। ডেইলি সান প্রধান শিরোনাম করেছে ওয়ার্ক ইউনাইটেডলি ফর পিস প্রসপারিটি, হাসিনা আর্জেস সাউথ এশিয়ান লিডার্স। এরপর ডেইলি সানের আরেকটি শিরোনাম বাংলাদেশ ভুটান ফর কানেক্টিভিটি টু বুস্ট ট্রেড। এবার আমরা যাচ্ছি ডেইলি স্টারে। ডেইলি স্টার প্রধান শিরোনাম করেছে ইনফেকশন গ্যালোপ অ্যামিড স্লো রেসপন্স। এরপর দ্য ডেইলি স্টার আরেকটা করেছে উই ক্যান ইমপ্রুভ দ্য ফেট অফ এশিয়ান পিপল 3M। আচ্ছা, এরপর বাংলা নিউজ 24 একটা শিরোনাম করেছে ইতিহাসের কলঙ্কিত হত্যা যজ্ঞের দিন 25 মার্চ। শান্তিপূর্ণ সমৃদ্ধ এশিয়া গড়তে ঐক্যের ডাক শেখ হাসিনার। এই ছিল মোটামুটি আমাদের কাছে আজকের শিরোনাম। সংবাদপত্রের আলোচনা যাবার আগে আমরা আমাদের আজকের অতিথির সঙ্গে পরিচয় হতে চাই। আজ আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক তৌফিক মারুফ। তৌফিক মারুফ, আপনাকে স্বাগত। তৌফিক মারুফ, সংবাদপত্রের শিরোনাম রেশ ধরে আমি বলছি শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া গড়তে ঐক্যের ডাক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তো এই ঐক্যের ডাক কতটুকু কার্যকর বা ফলপ্রসূ হতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমরা আগে থেকে বলছিলাম অর্থাৎ যে এই বছর বা মুজিব বর্ষ উপলক্ষে নন, এর আগেও বিভিন্ন বিশ্বের বিভিন্ন বড় বড় ফোরামে তাকে নিয়ে প্রশংসা করা হয়, তার নেতৃত্বকে প্রশংসা করা হয়। সেটি অনেক ধরনের সূচকে। আমরা যদি নারী অধিকারের কথা বলি, সেই ক্ষেত্রেও তিনি যেমন প্রশংসিত হচ্ছেন, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সেই ক্ষেত্রেও তিনি প্রশংসিত হচ্ছেন। স্বাস্থ্য খাতে তিনি অনেকবার পুরস্কৃত হয়েছেন আন্তর্জাতিক অনেক বড় বড় জায়গা থেকে। আমরা অর্থাৎ বহুমাত্রিক নেতৃত্বের জায়গা, শান্তির কথা যদি বলি সেই ক্ষেত্রেও কিন্তু তার নেতৃত্ব। হ্যাঁ, এখানে আমাদের দেশে রাজনৈতিক কারণে তাকে বিভিন্ন প্রেক্ষাপটে তাকে অনেক সময় সমালোচনা করা হয়। রাজনৈতিক দল আসলে তো তারা তাদের মতোই কথা বলবে বা মূল্যায়ন করবে, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলো যেভাবে থাকেন সেটি সব দেশেই হয়ে থাকে। কিন্তু আমরা যখন বিশ্বের বিভিন্ন নেতাদের কাছ থেকে, নেতাদের মুখ থেকে, বিভিন্ন ফোরামের মুখ থেকে, এমনকি বিভিন্ন অর্গানাইজেশনের মুখ থেকে বা তাদের জায়গা থেকে এরকম প্রশংসাগুলো পাই, তখন আমাদেরকে আসলেই ভাবতে হবে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলেই তার মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু আছে, পাওয়ার আছে, যে পাওয়ারের কারণেই কিন্তু তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং সেই নেতৃত্বটা বিশ্ব পর্যায়ে, আমরা যদি অন্যভাবে বলি যে বিশ্ব মানের, তিনি শুধু বাংলাদেশের মধ্যে আছেন তেমনটা নয়, তিনি বিশ্বের প্রেক্ষাপটে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। এই ক্ষেত্রে দক্ষিণ এশীয় যে আঞ্চলিক সহযোগিতা বলি, আঞ্চলিক ভাবে সম্পর্ক উন্নয়নের কথা বলি, সেই জায়গাটিতে কিন্তু তিনি আরো আগে থেকেই
অনেকবারই চেষ্টা করেছেন। এর আগে যখন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন, অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রীরা বিচ্ছিন্ন ভাবে বা বিভিন্ন পর্যায়ের আমন্ত্রণে যখন বাংলাদেশে আসেন, তখনও কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়টিতে জোর দেন, দক্ষিণ এশীয় শান্তি, অগ্রগতি, উন্নয়ন এবং একতাবদ্ধভাবে থাকা, এই বিষয়গুলোকে কিন্তু কানেক্টিভিটির উপরে তো জোর দেয়নি। তো এটিও কিন্তু আমাদের জন্য বড় একটা ব্যাপার, এবং আমরা সেখানে দেখি যে অন্য দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যারা, তারাও তার সেই আহ্বানে, তার সেই কথায় গুরুত্ব দেন এবং মূল্যায়ন করেন, এবং সেইভাবেই তারাও রিয়াক্ট করেন। তো এইটি আমাদের জন্য খুবই আশাবাদী যে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা নিজেদেরকে হয়তোবা এক সময়, কিংবা কোন কোন দেশ বাংলাদেশকে এক সময় একেবারে গুরুত্বহীন বলে মনে করে থাকতো বা মনে করে, আমরা যে এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে, যে আমরা স্বাবলম্বী হচ্ছি, আমরা শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য নারীর ক্ষমতায়ন, নারীর উন্নয়ন, অধিকার ইত্যাদি, এই জায়গাগুলোতেও যে আমরা এগিয়ে যাচ্ছি, সেটি কিন্তু প্রমাণ মিলে এই বহির্বিশ্বের, সেটি ছোট দেশ হোক বড় দেশ হোক, দেশ আসলে দেশই, সেটিকে ছোট বড় করে, যেমন আমরা আমরা যদি ভুটানকে চিন্তা করি, ভুটানের হয়তো দেশ আমাদের চেয়ে ছোট, কিংবা নেপাল আমাদের চেয়ে অনেক দিক থেকে পিছিয়ে থাকতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রেই ভুটানকে কিন্তু আমরা সমীহ করি, মর্যাদার চোখে দেখি। এই জিনিসটিও ভুটানের মানুষের যে তাদের বসবাসের স্টাইল, তাদের যে বিভিন্ন সূচক, সেই জায়গাটিতে আমরা কিন্তু অনেক সময় আবার সমীহ করি, উদাহরণ হিসেবে ভুটানকে দেখতে চাই। তো সুতরাং আমরা কোন রাষ্ট্র নেতাকে, কোন রাষ্ট্র কেই আমরা ছোট হিসেবে দেখতে চাই না। তো তারা যখন বাংলাদেশকে মূল্যায়ন করেন, বাংলাদেশের সরকার প্রধানকে মূল্যায়ন করেন, সেটি আমাদেরকে খুব আশাবাদী করে, আমাদেরকে আনন্দিত করে। এটি আমার আসলে মূল্যায়ন। তৌফিক এলাহি, আপনি বলতে চাচ্ছেন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা বাড়াতে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই পর্যায়ে আমরা আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে। বাণিজ্য সমঝোতা নিয়ে চুক্তি, মোদির বাংলাদেশ সফর, আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসছেন। তো করোনার মধ্যে উনি বাংলাদেশে আসছেন, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, এটি তো একটি প্রশ্ন থাকতেই পারে যে করোনা, আমাদের এখানে যে করোনা এখন যেভাবে বাড়ছে, সেটি আমাদের জন্য আসলেই খুবই উদ্বেগের, এবং সামনে আমরা বড় ধরনের আরো একটু অন্ততপক্ষে আরো 1-2 মাস আমরা বিপদের আশঙ্কা করছি, এবং সেটি বাড়ছে। কিন্তু মুজিব বর্ষ বা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর যে ব্যাপক আয়োজনের যে ব্যাপকতা এবং এটির যে গুরুত্ব, এই শিডিউলটি যখন করা হয়েছে, তখন কিন্তু বাংলাদেশে আসলে সংক্রমণটা এই পর্যায়ে ছিল না, এটা ধীরে ধীরে বাড়ছে। এখন আমরা যদি বলি যে ভারতের প্রধানমন্ত্রী কেন আসছেন, ওনাকে দেখছি, উনি কিন্তু ইন্ডিয়ার অনেক জায়গায় বাংলাদেশের চেয়ে অনেক বেশি মাত্রায় সংক্রমণ হার, সংক্রমিত, কালকেও মারা গেছে সেখানে 250-র মতো মানুষ, তো আক্রান্ত 27-28 হাজার এরকম পার ডে। তো বাংলাদেশের চেয়ে অবশ্যই সেখানে অনেক খারাপ অবস্থা। তো উনি সেই জায়গা থেকে হয়তো সাহস অর্জন করেছেন যে ইন্ডিয়াতে যখন ওই অবস্থা, এর মধ্যে তিনি নির্বাচনী সভা সমাবেশে দৌড়াচ্ছেন, ছুটছেন, সমাবেশে বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন। তো সেটি আমার কাছে মনে হয় তিনি সেটিকে একটি ভরসা হিসেবে নিয়েছেন যে ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশে সংক্রমণ কম, মৃত্যু কম। এখন সেটি আগেও যেমন গত বছরও দেখা গেছে, এবারে দেখা গেছে। তো সেই জায়গা থেকে তিনি বাংলাদেশকে এখনো হয়তোবা অতটা উদ্বেগের জায়গায় মনে করছেন না বলে উনি আসছেন। আরেকটি জিনিস, এখানে যারাই আসছেন আমাদের সরকারের জায়গা থেকে সেটির এক ধরনের নিরাপত্তা বিষয়টি খুব গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। আমরা জানি এত ব্যাপক আয়োজন, সেখানে মাত্র রেস্ট্রিক্টেড ভাবে মাত্র 500 অতিথি থাকেন। এখন অন্য সময় যদি হতো, আমরা যদি স্বাভাবিক সময়ের কথা ভাবতাম, নিশ্চয়ই এত ব্যাপক আয়োজন, ব্যাপক বড় মাপের আয়োজনে এই 500-700 কিংবা 1000-5000 মানুষের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতাম না। যেমন এখন কোন কোন জায়গা থেকে প্রশ্ন তোলা হচ্ছে, এটি কেন সার্বজনীন করা হলো না, এটিতে কেন সব দল মত নির্বিশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হলো না। এই প্রশ্নটি আমাদের মধ্যে যখন থাকে, তখন আমরা ভাবতেই পারি যে সরকার আসলে করোনার ক্ষেত্রে উদ্বিগ্ন বলেই তারা এটি রেস্ট্রিকশন করে মাত্র 500 জন অতিথির মধ্যে রেখেছেন।
এবং বিদেশি অতিথি যারা আসবেন, রাষ্ট্রপ্রধান যারা আসবেন, তাদের যেমন নিরাপত্তা, নিজেদের নিরাপত্তার দিকটাও তারা ভেবেছেন এবং দেশের মানুষের নিরাপত্তার দিকটাও তারা ভেবেছেন বলেই উন্মুক্ত রাখেননি। তবে সবাই গণমাধ্যমের মাধ্যমে অর্থাৎ টেলিভিশনের মাধ্যমে পুরো প্রোগ্রাম লাইভ দেখতে পাচ্ছেন। এটিও আমি মনে করি সরকারের খুব ভালো একটি সিদ্ধান্ত হয়েছে এবং মানুষ দেখতে পাচ্ছেন, ঘরে বসেই দেখতে পাচ্ছেন, আপনি পথে ঘাটে বসে যেখানেই থাকেন মোবাইলে লাইভ দেখতে পাচ্ছেন। তো এই যে সুযোগটি তৈরি করা হচ্ছে পুরো অনুষ্ঠানটি লাইভ দেখানোর জন্য, এটিও সরকারের একটি ভালো সিদ্ধান্ত হয়েছে বলে আমি মনে করি। আগামীকালকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবেন, সেটিও মানুষ ঘরে বসে নিজেদের মতো করে উপভোগ করতে পারবেন, দেখতে পারবেন, বিশ্বাস আমার। তৌফিক মারুফ, আপনি বলতে চাচ্ছেন মোদির সফর ঢাকা দিল্লির দৃঢ় বন্ধুত্বের বহিঃপ্রকাশ। আচ্ছা, আমরা আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। বর্তমানে দেশে এবং বহির্বিশ্বে করোনার ঊর্ধ্বগতি, সংক্রমণের ঊর্ধ্বগতি, এটা কিভাবে প্রতিরোধ করা যায়? আপনার কি মনে হয়, কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? প্রতিরোধে তো আমরা বলছি যে সবচেয়ে বড় প্রতিরোধটি হচ্ছে আমরা নিজেরা নিজের সুরক্ষার জন্য যদি সচেতন থাকি, সচেতন আছি আমি বিশ্বাস করি, কারণ বাংলাদেশে এমন কোনো মানুষ এখন নেই যারা জানেন না কেন, মানে কিভাবে করোনা ছড়ায়, কি হলে করোনা থেকে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে, আর কি কি বিষয়গুলো পালন করলে এটি থেকে কিছুটা সুরক্ষা মিলবে বা সুরক্ষা পাওয়া যাবে। আমরা সবাই জানি মাস্ক পরতে হবে, আমরা সবাই জানি ঘন ঘন হাত ধুয়ে নিতে হবে, আমরা সবাই জানি ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। তো এই মাত্র 3টা জিনিস। আরেকটা হচ্ছে বড় এখন এর সঙ্গে এগুলো ছেড়ে না, এর সঙ্গে টিকা নিতে হবে। তো এই 4টি উপাদান যদি আমরা সম্মিলিতভাবে নিয়ে চলি, আমাদের করোনা ঝুঁকিটা কমবে, আমাদের করোনার থেকে সুরক্ষার পথ নির্বিঘ্ন হবে। এই কথাগুলো তো আমরা সবাই জানি, কিন্তু এখন যদি জেনে শুনে আমরা না মানি, এটি আমি মনে করি অপরাধ। শুধুমাত্র ভুল হচ্ছে তাই না, অনেকে আমরা বলার চেষ্টা করি, কিন্তু আসলে এটি রীতিমতো অপরাধ। কারণ আমাকে বুঝতে হবে, আমি জেনে শুনে বুঝে যদি আমি আমার এই সুরক্ষা উপায়গুলা মেনে না চলি, আমি শুধু নিজেই ঝুঁকির মধ্যে পড়ছি না, আমি আমার পরিবারের, আমার আশপাশের, আমার পরিবারের বয়স্ক মানুষের, সমাজের বয়স্ক মানুষদের মধ্যে তাদেরকে ঝুঁকির মুখে ফেলছি, তাদেরকে সংক্রমিত করার পথ তৈরি করে দিচ্ছি। এটি কিন্তু অপরাধের মধ্যে নিতে হবে। জেনে শুনে যদি আমি এটি করে থাকি, অন্যকে বিপদের মুখে ফেলি, সেটি আমার অপরাধ। আমার কারণে আরেকজন মানুষ, যদি আমার ঘরের বয়স্ক মানুষ হোক কিংবা বাইরের একজন মানুষ হোক, তাকে যদি আমি সংক্রমিত করি এবং তিনি যদি শেষ পর্যন্ত মৃত্যুর মুখে চলে যান, সেটি আমার জন্য অপরাধ। আমি মনে করি সরকারের জায়গা থেকে করণীয় হচ্ছে এই মানুষগুলোর বিরুদ্ধে যারা জেনে শুনে অপরাধ করছেন, তাদের বিরুদ্ধে রীতিমতো অ্যাকশনে নেমে যাওয়া। এটি আর দেরি করার কোনো উপায় নেই। কোনোভাবেই এখন আর এমন না যে পিঠে হাত বুলিয়ে শুধু আমরা প্রচার করব, মুখে বলবো, এটি এখন মানুষ মানছে না। আমরা বিশ্বের অনেক দেশে দেখছি, অনেক উন্নত দেশে দেখছি, যেখানে খুব ভালো আমরা বলি দেশ, মানুষ ভালো, সেখানেও কিন্তু মানুষ লকডাউন দিচ্ছে, সেখানেও লাঠিপেটা করা হচ্ছে। তো আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক কারণে লকডাউনে যাওয়ার পক্ষে না, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আর ইউরোপের কোন দেশ যেখানে অল্প কয়েকজন মানুষ, বিশাল দেশ, সেখানে লকডাউন সম্ভব, কিন্তু বাংলাদেশে লকডাউন সম্ভব না। এই ক্ষেত্রে মানুষের সুরক্ষা দেওয়ার জন্য, মানুষের সচেতনতাকে কার্যকর করতে সরকারের উচিত কঠোর পদক্ষেপ নেওয়া। যদি সরকার কঠোরভাবে মনিটরিং এবং অ্যাকশনে নেমে যায়, আমার বিশ্বাস আগামী 1-2 মাসের মধ্যে, এবং টিকাটা নেয়, আর টিকা নিয়ে যদি সুরক্ষা ব্যবস্থাগুলো পালন করে, তবে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আবার বাংলাদেশ একটি ভালো সুরক্ষার জায়গায় চলে আসবে। এটি আমার বিশ্বাস, আমি বিশ্বাস করতে চাই। ধন্যবাদ তৌফিক মারুফ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আসলে ব্যক্তি পর্যায়ের সচেতনতাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে করোনা প্রতিরোধের। আমাদের এবারের সেগমেন্ট আজকের রাশিফল। এবার কেমন কাটতে পারে আজকের দিনটি তা জেনে আসবো জ্যোতিষী ডক্টর কেসি পালের কাছে।
নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কলহ, বিবাদ, উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, এমনকি প্রেমিক প্রেমিকাদের প্রেম ভেঙে দিতে পারে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, কর্মের সুনাম যশ, কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে, তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে, তাছাড়া মামলা মোকদ্দমা রায় পক্ষে আসতে পারে, সন্তান সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত হতে পারেন। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন, কর্ম, অর্থ, সুনাম, যশ প্রতিষ্ঠার দুয়ারে ভাসবেন, এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব রূপ নিতে পারে, তাছাড়া লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে, তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে দূরে থেকে মজা দেখবে। তাই তো রাগ, জেদ, অহংকার, আবেগ, এমনকি হঠকারী সিদ্ধান্ত বর্জন করতে হবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকে দিনটিতে দূর থেকে আসা কোনো সংবাদ গোটা পরিবারের খুশির বার্তা দেবে, ব্যবসা বাণিজ্যে প্রচুর উন্নতি করবেন, এমনকি সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম, অর্থ, সুনাম, যশ প্রতিষ্ঠা যেমন বাড়বে, তেমনি নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মজবুত আসন গড়ে বসতে সক্ষম হবেন। তাছাড়া প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভফল প্রদান করবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজতে পারে, তবে দুর্জন আত্মীয় বেশে যথাসর্বস্ব লুফে নেওয়ার চেষ্টা করতে পারে। এবার ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন, সেই সঙ্গে দুই চাকার যানবাহন বর্জন করার সমীচীন হবে, এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তারা জীবন সাথী এবং শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবেন, সেই সঙ্গে জীবন সাথী বা জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য খারাপ হলেও তা দীর্ঘস্থায়ী হবে না, এমনকি প্রেমী যুগলের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া, খাল কেটে কুমির আনার সমান হতে পারে, তথাপিও শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনোবেদনার কারণ হতে পারে, অবশ্য শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন সুযোগ আসতে পারে, তাছাড়া কর্ম ও ব্যবসা বাণিজ্যের তরতাজা উন্নতি করতে পারেন, শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হতে বাধ্য হবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্ত। কেসিপাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজ সকালের নিয়মিত আজ সকালের আয়োজন। ধন্যবাদ সবাইকে।